আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আমরা কি পড়াচ্ছিলাম? রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। রিসেন্টলি আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টা কমপ্লিট করেছিলাম। আশা করি তোমরা সেই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ছো, যেহেতু আমাদের খুব রিসেন্টলি পরীক্ষা হচ্ছে, অ্যাসাইনমেন্টমূলক পরীক্ষা, এবং ক্লাসের প্রতিটা ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে একটা দিন বারবার বলেছিলাম যে আমাদের এই অধ্যায়টা মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের পঞ্চম অধ্যায় দুটোই অ্যাসাইনমেন্টমূলক অধ্যায়। আমরা যখন ক্লাস করি কলেজে তখন আমরা অধ্যায়টা কমপ্লিট করার পর অ্যাসাইনমেন্ট করতে দিই। আর যেহেতু এবার তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা, আমি আশা করব এই অধ্যায়টা দুটো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো অধ্যায়েরই অ্যাসাইনমেন্টের দিকে তোমরা ভালোভাবে খেয়াল রাখবে এবং যেভাবে আমরা পড়িয়েছি সেভাবে আনসার করার চেষ্টা করবে। যদিও প্রশ্ন দুটো অধ্যায় থেকেই হবে, কারণ আমরা অলরেডি প্রথম অধ্যায়ও মোটামুটি প্রায় অনেকটুকু কমপ্লিট করেছি। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসারই পড়তে পারবে এবং ভালোভাবে পড়ে আনসার করবে। তাহলে চলো আমরা আমাদের মূল টপিক্সে ফিরে যাই। আমরা প্রথম অধ্যায়ের অলরেডি দুটো টপিক্স কমপ্লিট করেছি। আজকে যে আমাদের টপিক সেটা হলো পদার্থের ঘেঁষীয় অবস্থা ও গ্যাসের সূত্রসমূহ। আমরা প্রত্যেকটা টপিক খুব ছোট ছোটোভাবে সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর যদি তোমাদের কোনো কোথাও কোনো জায়গায় সমস্যা, তোমরা অবশ্যই আমাদের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রতিটা সমস্যার সমাধান দিতে, ইনশাল্লাহ। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল টপিক্সে ফিরে যাই। আমাদের আজকের টপিক্স পদার্থের ঘেঁষীয় অবস্থা ও গ্যাসের সূত্র। পদার্থ কি সেটা আমরা মোটামুটি জানি, আমরা পড়ে এসেছি, তাই না? পদার্থের অবস্থা, যে তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়ু, সেগুলো আমরা আরেকবার আজকে একটু পড়ে নিব। কারণ পদার্থ বলতে কি বোঝায়? পদার্থ একটা ভৌত অবস্থা, যেখানে যার কি ভর ও আয়তন থাকে, যে স্থান দখল করে এবং যার উপর বল প্রয়োগ করলে সে বাধা প্রদান করে, কিছু না কিছু বাধা প্রদান, সেই জিনিসগুলোকে আমরা পদার্থ হিসাবে জানি। সাধারণত তাপমাত্রা চাপের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা অবস্থান করে এই পদার্থ। তার মধ্যে তিনটি প্রধান ভৌত অবস্থা, সেটা কি? কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে আমরা জানি কঠিন, তরল, বায়ু, এবং তিনটার মধ্যে যদি আমরা ডেফিনেশন করতে চাই রসায়নের ভাষা, বিজ্ঞানের ভাষা, সেখানে আমরা দুইটা প্রধান শব্দ ইউজ করবো। সেটা হলো আন্তঃকণা আকর্ষণ বল বা শক্তি এবং আন্তঃকণা ফাঁকা স্থান। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ কঠিন পদার্থের কণাগুলো এই আকর্ষণ শক্তির সাহায্যে একটির সাথে একটি সংযুক্ত হয়ে লেগে থাকে, এখানে কোনো ফাঁকা স্থান থাকে না, যার কারণে এরা একটা স্ট্রাকচার, একটা শক্ত একটা জিনিসের রূপান্তর হয়, সেটাই হলো কঠিন পদার্থ। বাট বায়বীয় পদার্থের ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল বা শক্তি খুবই কম, বাট ফাঁকা স্থান খুব বেশি, যার কারণে অণুগুলো বা কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে, আমি এটা বায়বীয় অবস্থায় অবস্থান করে। আর তরল হলো এই দুইটার মাঝামাঝি। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং আন্তঃকণা ফাঁকা স্থান, এই দুইটা কঠিন ও তরলের মাঝামাঝি অবস্থানে, কঠিন আর বায়বীয় মাঝামাঝি অবস্থানে অবস্থান করে তরল পদার্থের ক্ষেত্রে। তাহলে কঠিনকে যখন আমরা হিট দিই তখন সেটা তরলে রূপান্তর হয়, এটাকে বলা হয় গলনীকরণ, কারণ কঠিন পদার্থের সলিড অংশটা সেটাকে গলতে হয়। তারপর যদি হিট আমরা আরও বাড়াই তখন সেটা বাষ্পে রূপান্তরিত হয়ে বায়বীয় অবস্থায় চলে যায়, যেটাকে আমরা বাষ্পীভবন বলি। আবার যদি বাষ্পকে আমরা ঘনীভবন করি, মানে পুনরায় আবার ঠান্ডা করি, তখন সেক্ষেত্রে সেটা হবে ঘনীভবন এবং এটা তরলে রূপান্তর হবে। তরলকে যদি আরও ঠান্ডা করি, যেটাকে বলা হয় শীতলীকরণ, তাহলে সেটা আবার কঠিন পদার্থে রূপান্তর হবে। ফর এক্সাম্পল কি? পানি এবং কি বরফ। বরফটা হলো কঠিন অবস্থা, পানিটা হলো তরল, আর গ্যাস বায়বীয় অবস্থা। তাহলে আমরা মোটামুটি জানলাম কঠিন থেকে তরল, তরল থেকে বায়ু, বা বায়ু থেকে তরল, এবং তরল থেকে কীভাবে কঠিন অবস্থায় রূপান্তর করে ফিরে আসা যায়। এখানে আরেকটা শব্দ আছে যে কঠিন পদার্থকে হিট দিলে দেখা যায় যেটা তরল না হয়ে বায়বীয় অবস্থায় রূপান্তর হয়, সেটাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। ফর এক্সাম্পল কি? যেমন ন্যাপথালিন। একটা ন্যাপথালিন একটা ঘরে কোনো রেখে দাও, এক দুদিন পর দেখবে যে এটা ছোট হয়ে গেছে আস্তে আস্তে। তার মানে কি হচ্ছে? তার মানে এটা তরল হচ্ছে না, বাট সেটা উড়ে যাচ্ছে, সেটা বাষ্পীয় পদ্ধতিতে
সেটা উড়ে যাচ্ছে, মানে কঠিন পদার্থটা ডাইরেক্ট বায়বীয় অবস্থা রূপান্তর হচ্ছে। তাহলে এই শব্দগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, এবং আজকে যদি আমরা কারো কনফিউশন থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে। আজকে আমাদের মেন টপিক হলো পদার্থের সেই গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা। আজকে আমরা এই গ্যাসীয় অবস্থা নিয়ে আলোচনা করব। এই যে বায়বীয় অবস্থা, এখানে আমরা দেখেছি যে বাষ্পীভবন ঘটে সেটা বায়বীয় অবস্থার রূপান্তর। বাট আমরা বলি গ্যাস কি বাষ্প, গ্যাস আর বাষ্প কি একই জিনিস, তাই না? সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা সুন্দর একটা ডেফিনেশন দেবো, এবং এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের সাহায্যে, এবং সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। শব্দগুলো খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। আমি কি টেম্পারেচার কথা বলেছি? ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা সন্ধি তাপমাত্রা অথবা ক্রান্তি তাপমাত্রা। প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। ওই টেম্পারেচার নিচে গ্যাসের উপর সামান্য চাপ দিলে গ্যাসটি তরল হয়ে যাবে, বাট ওই গ্যাসের ওই তাপমাত্রার উপরে গ্যাসের উপর যথেষ্ট চাপ দিলেও গ্যাসটি তরলে রূপান্তরিত হবে না। ওই টেম্পারেচারটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। তাই আমরা কি দেখলাম যে প্রত্যেকটা গ্যাসের যে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, তার নিচে সামান্য চাপ দিলে গ্যাসের তরল হবে, মানে গ্যাস সাধারণত চাপে তরল হয়, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার জানা থাকা প্রয়োজন। তো সেই টেম্পারেচারটাকে বলা হয় সন্ধি তাপ। এই সন্ধি তাপমাত্রার উপরে বায়বীয় অবস্থাকে পদার্থের বলা হয় গ্যাস, আর সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের বায়বীয় অবস্থাকে বলা হয় বাষ্প। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যাস ও বাষ্প কি, বা এটার মাঝে পার্থক্যটা কি। পরবর্তী আমরা চলে যাব গ্যাসের বৈশিষ্ট্য। যেহেতু আমাদের মূল টপিকস বা মূল অধ্যায়টায় পরবর্তীতে সব গ্যাস ভিত্তিক, তাহলে আমাদের এই গ্যাসের যে বৈশিষ্ট্য সেটা খুব ভালোভাবে জানা থাকতে হবে। গ্যাস কি, গ্যাসের যদি ডেফিনেশন দিতে বলে, আমরা একটু আগে যেটা দেখলাম যে পদার্থের ভৌত অবস্থা। গ্যাস হলো পদার্থের একটি ভৌত অবস্থা, যার কি থাকবে? নির্দিষ্ট আকার বা আকৃতি বা আয়তন থাকে না, তাই না? যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, তাই না? যার আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম এবং আন্তঃকণা ফাঁকা স্থান খুবই বেশি, সেই পদার্থটাই হলো গ্যাস। আমরা গ্যাসের ডেফিনেশন নিজের মতো করে যে কোনোভাবে দিতে পারবো। ইভেন আমরা যদি বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ি, সেই বৈশিষ্ট্যগুলোর থেকে আমরা আরও সুন্দরভাবে গ্যাসটাকে কী করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে গ্যাসের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো গ্যাসের গঠন। তাহলে গ্যাসে কি থাকে? আমরা জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যারা কি পরস্পর ছোটাছুটি করতে থাকে। এবং একটু আগে আমরা বলেছি আন্তঃকণা ফাঁকা স্থান থাকে, মানে এত দূরে দূরে ছোটাছুটি করে যে এর মধ্যে অনেক ফাঁকা স্থান থাকে। তো এই গ্যাসের অণু বা কণাগুলো হলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, পরস্পর রাসায়নিক বিক্রিয়াহীন এবং সমভর বিশিষ্ট, গোলাকার আকৃতি বিশিষ্ট। খুব দ্রুত আমি বলে ফেললাম যে গ্যাসের যে কণাগুলো থাকে তার কি কি বৈশিষ্ট্য থাকবে? এরা সম্পূর্ণ স্থিতিস্থাপক, এবং এরা কি করবে? সমভর বিশিষ্ট, এবং এরা পরস্পরের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না, কারণ একটার সাথে ওইভাবে সংযুক্ত হবে না, মিক্স হয়ে কোনো রিয়াকশন করবে না, এবং এরা সাধারণত গোলাকার আকৃতি বিশিষ্ট। সেই কণাগুলো নিয়ে কি গঠিত? গ্যাস গঠিত। এবং একটু আগে বললাম যে আমি যে কণাগুলো পরস্পর ছোটাছুটি করছে, এরা ছোটাছুটি করছে এবং এরা একটার সাথে একটা ধাক্কাও খাচ্ছে, ইভেন এরা পাত্রের দেয়ালের সাথেও ধাক্কা খাচ্ছে। এর ফলে কিসের সৃষ্টি হচ্ছে? চাপের সৃষ্টি হচ্ছে। তাহলে গ্যাসের চাপ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখতে পেলাম। তারপর দেখে এখানে বলছে গ্যাসের আকৃতি আয়তন। একটু আগে আমরা বললাম গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। কারণ তুমি একটু ছোট পাত্রে যতটুকু গ্যাস রাখবা ওই পাত্র পুরাটাই সে দখল করে নেবে, আর একটু বড় পাত্র নাও সেটাও পুরোটা দখল করে নেবে। তার মানে কি গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি বা আয়তন নেই। ডেনসিটি, সাধারণত গ্যাসের ঘনত্ব খুবই কম, এবং আপেক্ষিক আয়তন স্পেসিফিক ভলিউম, এই দুইটাই গ্যাসের ক্ষেত্রে খুবই কম থাকে। তবে চাপে গ্যাসের ঘনত্ব বাড়ে। তুমি যদি এখানে চাপ বাড়াও সেক্ষেত্রে দেখবা ডেনসিটি বাড়তে থাকে। গ্যাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো সংকোচনশীলতা, একটা হলো প্রসারণশীল। এই দুইটা টপিক আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। কারণ দেখো একই সাথে দুইটা অপোজিট, একটা হলো সংকোচনশীল আবার একটা হলো প্রসারণশীল, দুইটা ধর্মই গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, দুইটা কন্ডিশন আছে। যেমন চাপে চাপে গ্যাসের আয়তন কমে যায়, আর তাপমাত্রায় গ্যাসের আয়তন বেড়ে যায়। তা গ্যাসের আয়তন বাড়া মানে প্রসারণশীল, তার মানে তাপমাত্রা বাড়াইলে গ্যাসের প্রসারণশীলতা বাড়ে, আর চাপ বাড়াইলে গ্যাসের সংকোচনশীলতা বাড়ে। কারণ চাপে গ্যাসের আয়তন কি হয়? চাপ বাড়ালে আয়তন কমে। এগুলো আমরা
পরবর্তীতে গ্যাসের সূত্রগুলোর সাহায্যে তোমাদেরকে সুন্দরভাবে তোমরা পরবর্তীতে জানতে পারবে। তাহলে আমরা দেখলাম গ্যাসের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো সংকোচনশীলতা এবং প্রসারণশীলতা, দুইটাই গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এবং প্রসারণশীলতা হলো তাপমাত্রায় আয়তন বাড়ে, যার কারণে গ্যাস অধিক প্রসারণশীল। আর সংকোচনশীলতা চাপের কারণে কমে, যার কারণে আয়তন কমে, যার কারণে গ্যাস সবচেয়ে বেশি সংকোচনশীল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তন আর চাপের প্রভাবে তাপমাত্রা আর চাপের প্রভাবে গ্যাসের আয়তনের যে পরিবর্তনটা হয় সেটাই হলো সংকোচনশীলতা, প্রসারণশীলতা। সর্বশেষ দেখা ব্যাপন ক্ষমতা। ব্যাপন ক্ষমতা আমরা কিন্তু শুরুতে বলেছিলাম গ্যাসের গঠনের ক্ষেত্রে যে অণু বা কণাগুলো কি পরস্পর ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, এবং তাদের মধ্যে পরস্পর কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না। যেহেতু তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, তাহলে তারা একই ব্যাগে পরিবর্তিত হচ্ছে, মানে এরা একসাথে মিশ্রিত হয়ে একটা হোমোজিনিয়াস মিক্সচার, যেটাকে বলে সমসত্ব মিশ্রণ তৈরি করছে। তার মানে এদের ব্যাপন ক্ষমতা অধিক, তার আমরা এখানে দেখতে পেলাম যে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো, তার গ্যাসের গঠন, আকৃতি, আয়তন, ঘনত্ব, প্রসারণশীলতা, সংকোচনশীলতা, চাপ, আপেক্ষিক আয়তন, ব্যাপন ক্ষমতা, কোনটা বেশি কোনটা কম, কেন, আমরা মোটামুটি ডিটেলস জানতে পারলাম। তাহলে গ্যাস কি, গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য কি, গ্যাসের বৈশিষ্ট্য কি, আমরা মোটামুটি জানতে পারলাম। এখন আমরা যাব গ্যাসের সূত্রসমূহ। সাধারণত কয়েকটা নিয়ামক আছে, যেমন তাপমাত্রা, চাপ, মানে গ্যাসের যে ভৌত রাশিগুলো আছে, তাপমাত্রা, তাপ, আয়তন এবং মোল সংখ্যা, এইগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কয়েকটি গ্যাসের সূত্র আবিষ্কার করেছে, যাদেরকে গ্যাসের সূত্র নামে পরিচিত। এখানে দেখো, 1 নম্বরে আমরা লিখেছি বয়লের সূত্র, 2 নম্বর চার্লসের সূত্র, 3 নম্বর অ্যাভোগাড্রোর সূত্র, 4 নম্বর গেরোসাকের চাপীয় সূত্র, 5 নম্বরে ডাল্টনের আংশিক চাপ সূত্র, 6 নম্বরে গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা মোটামুটি এখানে 6টা সূত্র লিখেছি, 6 জন বিজ্ঞানীর নাম। তার মানে কি যে বিজ্ঞানীরা সূত্রগুলো আবিষ্কার করেছে তাদের নাম অনুসারে সূত্রগুলোর নামকরণ করা হয়েছে। বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেরোসাকের চাপের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। এখানে আমরা 6 জন বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছি। কে কে? বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেরোসাক, আর কি ডাল্টন এবং গ্রাহাম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বয়েল এবং চার্লস এই দুটো সূত্র মিলে একটি নতুন সমীকরণ প্রতিপাদন করেছে, যেটাকে গ্যাসের সমন্বয় সূত্র বলা হয়। এটার সাথে আমরা কিছু অঙ্ক করব, এবং এই প্রথম 3টা সূত্রের সাথে বয়েল, চার্লস এবং গেট, এই 3টা সূত্রকে মিক্স করে একটি নতুন সূত্র তৈরি করা হয়েছে, সেটা হলো আদর্শ গ্যাস সূত্র। এটাও আমরা পরবর্তীতে পড়ব। তাহলে আমরা দেখলাম যে এখানে এই প্রথম 3টা সূত্র থেকে 2টা নতুন সূত্রের সৃষ্টি হয়েছে, একটা হলো সমন্বয় সূত্র আর একটা হলো আদর্শ গ্যাস সূত্র। পরবর্তীতে আমরা আরেকটা সূত্র নিয়ে পড়ব, সেটা হলো বাস্তব গ্যাস সূত্র, যেটা আদর্শ গ্যাস সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা সেটার উপরও ভালো কিছু প্রশ্ন পড়ব, একটি টপিক সেটার উপরও তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 6টা সূত্র, সেখান থেকে তৈরি হয়েছে আরও 2টা সূত্র, 6, 7, 8, এবং পরবর্তীতে আরেকটা সূত্র আসবে বাস্তব, টোটাল 9টা। তাহলে আমরা মোটামুটি গ্যাসের সূত্রের ক্ষেত্রে 9টা সূত্রের নাম অলরেডি জেনে গেলাম। এবং যেটা আমি বলেছি যে বিজ্ঞানীর নাম অনুসারে সূত্রগুলো নামকরণ হয়েছে, সেই বিজ্ঞানীর নামগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস আমাদের জানার দরকার, শেষের যে 2টা সূত্র ডাল্টন এবং গ্রাহাম, এই 2টা সূত্র কিন্তু নির্দিষ্ট একটি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরা একাধিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য এই 2টা সূত্রকে মিশ্রণের সূত্র বলা হয়, মিশ্রিত গ্যাসের সূত্র। তাহলে মিশ্রিত গ্যাসের ক্ষেত্রে 2টা সূত্র আছে, একটা হলো ডাল্টনের আর একটা হলো গ্রাহামের। তাহলে আমরা মোটামুটি আমাদের গ্যাসের সূত্রগুলো নিয়ে একটু ভালোভাবে নাম জানতে পারলাম, এবং কোন সূত্র থেকে কোন সূত্রের সৃষ্টি হয়েছে, কোনগুলো মিক্সচারের সূত্র, কোনগুলো সিঙ্গেল সূত্র, মোটামুটি আমরা এই অংশ থেকে সে জিনিসটা জানলাম। তো আজকে আমাদের টপিক ছিল পদার্থের গ্যাসীয় অবস্থা ও গ্যাসের সূত্র। আমরা সেই পদার্থ থেকে শুরু করেছি, গ্যাস অংশে যেয়ে আমরা গ্যাস ও বাষ্প, গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাসের সূত্র, মোটামুটি সেই ডিটেলস আলোচনা করলাম। আশা করি এইটুকু টপিক্সে কোথাও কোনো সমস্যা আমাদের থাকার কথা না। ভালোভাবে পড়বে, খুব ছোট ছোট টপিক্স করে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব, যেন তোমাদের পড়তে কোনো বোরিং না লাগে এবং খুব দ্রুত তোমরা শেষ করতে পারো। যেহেতু এখন লকডাউনের সময়, ক্লাস এখনও অলরেডি আমাদের কলেজে, আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমরা যথেষ্ট সময় পাচ্ছ, গভর্নমেন্ট তোমাদেরকে এত সময় দিচ্ছে যে বাসায় বসে যেন তোমরা নিজেরা পড়তে পারো।
পাশাপাশি আমরা অনলাইন যে ক্লাসগুলো করছি সেগুলো ফলো করো, তাহলে খুব সহজেই তোমাদের বিশেষ করে বিজ্ঞানের ছাত্রদেরকে বলবো ওরা সময় যথেষ্ট পাচ্ছ এবং সেই সময়টা তোমরা কাজে লাগাও সবার ক্ষেত্রেই, বাট বিজ্ঞানের স্টুডেন্টদের একটু বেশি তোমাদেরকে চেয়ার টেবিলে বসে থাকতে হবে। তোমরা যত কিছু বলো, না পড়লে প্রত্যেকটা জিনিস আনসার না করলে সৃজনশীলের যুগে তোমরা সেই প্রশ্নগুলোকে কি করতে পারবে না, প্রথমত সেটাকে ধরতে পারবে না, দ্বিতীয়ত সেটাকে বুঝে উপস্থাপন করতে গেলেও তোমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য যতই পড়বে ততই জানবে এবং ভুলগুলো সংশোধন হবে। আর রিসেন্টলি যেহেতু তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা, তোমরা সবাই জানো 5টা প্রশ্ন আনসার করতে হবে এবং আমাদের সিলেবাসে প্রথম 2টা অধ্যায়, প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটারই। তাহলে আমরা ক বিভাগ খ বিভাগ করে প্রশ্ন করব এবং তোমাদেরকে যতটা প্রশ্ন থাকবে তার মধ্যে 5টা প্রশ্ন আনসার করতে হবে ক বিভাগ এবং খ বিভাগ মিলিয়ে। এবং যেহেতু আমি বলেছি পঞ্চম অধ্যায় 2টা পত্রেরই পঞ্চম অধ্যায়গুলো অ্যাসাইনমেন্টমূলকই অধ্যায়, তাহলে প্রশ্নগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে তোমাদের যে তোমাদের সংক্ষিপ্তভাবে, বেশি না, নাম্বার অনুযায়ী সংক্ষিপ্তভাবে তোমাদেরকে সেই অনুযায়ী খাতে উপস্থাপন করবে। আর খেয়াল রাখবে যে আমরা যে টপিকসটা দিয়েছি তার বাকি যে অংশগুলো আছে সেগুলো তোমাদের ভালোভাবে পড়ে দিতে হবে। সাপোজ ধরো বলা হচ্ছে যে র মেটেরিয়ালস, হ্যাঁ, এই প্রোডাক্টের র মেটেরিয়ালস, তার মানে যতগুলো প্রোডাক্টস আছে সবগুলো র মেটেরিয়ালসগুলো তোমাদের আলাদা আলাদা একটা খাতায় তোমরা লিপিবদ্ধ করে পাবে। এসেছে যে মূলনীতির যে প্রভাচিত্র, তাহলে বাকি যত প্রোডাক্টের মূলনীতির প্রভাচিত্র আছে, নট ব্যাখ্যা, তাই না, ওই প্রভাচিত্রগুলো তোমরা এঁকে ফেলবে। তো এইভাবে পরীক্ষা হয়তো 2টা 3টা যেটাই এসেছে, বাট বাকি প্রোডাক্টগুলো তোমরা ধারাবাহিকভাবে সেইভাবে নিজেরা তৈরি করে দিবে। তাহলে আশা করি তোমাদের বুঝাতে পারলাম। আর প্রথম অধ্যায় আমরা পড়াচ্ছি, এর মাঝে যতটুকু পড়াচ্ছি তার মধ্যে তোমাদের প্রশ্ন হবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে তোমাদের সমস্যার কথা, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের আনসার বা সমস্যার সমাধান দেওয়ার, ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি কোনো নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।